নমস্কার। জিরো ক্যালোরি চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, যিনি একজন জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন এবং অলিভিয়া নার্সিং হোমের কর্ণধার। আজকে আমরা ওনার থেকে জানতে চাইব কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে। বিষয়গুলো খুব ছোট হলেও সাধারণ মানুষ এগুলো নিয়ে অতটা সচেতন নন। তাই আমরা আজকে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গল ব্লাডারের স্টোন। আচ্ছা ডাক্তারবাবু, এই গল ব্লাডারের স্টোন কি এবং কেন হয়? গল ব্লাডারের স্টোন হলো পাথর, সাদা ভাষায় পাথর। পিত্তথলির মধ্যে এই পাথরগুলো জন্ম নেয় এবং এই জন্মানোর পিছনে অনেক কটা ফ্যাক্টর কাজ করে। জেনেটিক ফ্যাক্টর যেমন কাজ করে, ফ্যামিলিয়াল ফ্যাক্টর কাজ করে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ আমি কি খাচ্ছি, কিভাবে লাইফস্টাইল মেনটেন করছি তার উপর ভীষণভাবে ডিপেন্ড করে। যারা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খান, যারা সিডেন্টারি লাইফস্টাইল মানে যারা হাঁটাচলা করছেন না, মর্নিং ওয়াক করছেন না, বা বসে বসে কাজ, বিশেষ করে আইটি প্রফেশনাল যারা আছেন তাদের উপর ডিপেন্ড করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় আমাদের বাইলের ঘনত্ব বেড়ে যায়, ওখানে কোলেস্টেরলের ঘনত্ব বেড়ে যায় এবং সেগুলো ডিপোজিট হয়ে কোলেস্টেরল স্টোন তৈরি করা একটা প্রবণতা দেখা দেয়। এছাড়াও গলব্লাডার স্টোন অন্য যে কারণে হতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ যাদের থ্যালাসেমিয়া বা যাদের রক্তের কণিকা ভেঙে যাচ্ছে শরীরে, তাদের সেই রক্ত কণিকার অংশগুলো জমাট বেঁধে কিছু স্টোন ফর্মেশন হয়। তবে এটা রেয়ার কারণ। মেইন কারণ হলো এনভায়রনমেন্টাল, অর্থাৎ আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাদ্যাভ্যাস। আচ্ছা, তাহলে একজন সাধারণ মানুষ কি করলে বা কি পদক্ষেপ করলে এটাকে আটকানো যেতে পারে? দেখুন, জেনেটিক ব্যাপারটা আমি কিছু করতে পারবো না, বা আমার ফ্যামিলি হিস্ট্রি আমি মুছে দিতে পারবো না, আমি প্রেগনেন্সিও আমি আমার করতে পারবো না। যেটা আমি করতে পারি আমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা আমার হাতের মধ্যে আছে। অর্থাৎ কি, 1 নম্বর একটা সুস্থ ডায়েট প্ল্যান ফলো করা, যার মধ্যে ফ্যাটের পরিমাণ কম থাকবে এবং ফাইবার জাতীয় খাবার বেশি থাকবে। 2 নম্বর, একটা মিনিমাম এক্সারসাইজ শিডিউল তৈরি করা, একটু হাঁটা, সাঁতার কাটা, এনি ফর্মসে যোগ ব্যায়াম করা, প্রাণায়াম করা, অর্থাৎ শরীর থেকে একটু ঘাম বার করা, দিনে একবার 15 মিনিট করে শরীর থেকে একটু ঘাম বার করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং পর্যাপ্ত ঘুম। এই ঘুমটা আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে ওই মোবাইল সোশ্যাল মিডিয়ার জন্য। রাত জেগে জেগে বিছানার মধ্যে নিয়ে মোবাইল নিয়ে পড়ে আছি, ঘুম আমাদের ঠিক হচ্ছে না। কারণ মাথায় রাখবেন, এই ঘুমানোর সময় কিন্তু শরীর অনেক কিছু রিপেয়ার করে নেয়। আমাদের যা ক্ষতি করছি আমরা সারাদিনে, অনেকখানি রিপেয়ার করে এই ঘুম। এবং সাউন্ড স্লিপ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা গলব্লাডার স্টোন থেকে আমাদের বিরত রাখতে পারে। আচ্ছা, এই গলব্লাডারের স্টোন যে আমার হয়েছে, আমি কি সিমটম দেখে বুঝতে পারি? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গলব্লাডারের স্টোন আপনার হয়েছে, আপনি নাও বুঝতে পারেন। এটাকে বলে সাইলেন্ট স্টোন। এবং কিভাবে ধরা পড়ে? ধরুন তল পেটে ব্যথা হচ্ছে অন্য কারণে, ডাক্তারবাবু একটা ইউএসজি করতে দিলেন এবং সেইখানে ইনসিডেন্টালি ধরা পড়ে গেল আপনার গলব্লাডারের স্টোন আছে। এদের আমরা বলি ভীষণ ভাগ্যবান ব্যক্তি। এদের কোনো সিমটম শুরু হওয়ার আগেই গলব্লাডার স্টোন ধরা পড়ে গেল এবং তখনই সেটা আমরা বলি অপারেশন করিয়ে ওই রোগ থেকে মুক্ত হয়ে যান। কারণ গলব্লাডার যখন তার খেলা দেখাতে শুরু করবে, সেই তীব্র ব্যথা, জন্ডিস, পুঁজ হওয়া, প্যানক্রিয়াটাইটিস হওয়া, লিভারে অ্যাবসেস হওয়া, সে হাজারটা কমপ্লিকেশন গলব্লাডার স্টোন থেকে হতে পারে। তো সেইগুলো যখন সিমটম শুরু হবে, তখন তো অটোমেটিক্যালি আমরা ইউএসজি করতে দিই, এলএফটি ব্লাড টেস্ট করতে দিই, এবং সেখানে ধরা পড়ে যায় যে গলব্লাডারে স্টোন হয়েছে। বা অনেক সময় প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াসের ইনফেকশন নিয়ে পেশেন্ট ভর্তি হচ্ছে, মারাত্মক সে যন্ত্রণা নিয়ে। তখন অ্যামাইলেজ লাইপেজ বলে দুটো এনজাইম বেড়ে যায় এবং আমরা এমআরসিপি, এমআরআই স্ক্যান, সিটি স্ক্যানে অনেক কিছু করতে হয়। সুতরাং যাদের আগে থেকে ধরা পড়ে যাচ্ছে, যাদের গলব্লাডারে কোনো ব্যথা নেই, এমনি একটা ইউএসজি, একটা স্ক্রিনিং ইউএসজি, অন্য কোনো কারণে ডাক্তারবাবুর সন্দেহ হলো, অন্য কোনো রোগ ভেবে উনি একটা ইউএসজি করতে দিলেন এবং ধরা পড়ে গেল গলব্লাডারে স্টোন আছে, তারা খবরদার মনে করবেন না যে আমার তো কোনো ব্যথা নেই, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আমি কেন অপারেশন করাবো না। আপনি অপারেশন এই কারণেই করাবেন যাতে আপনার ভবিষ্যতে ওই কমপ্লিকেশন গুলো নিয়ে আপনি প্রেজেন্ট না করেন, যখন সেই অপারেশনটাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে এবং যখন আপনার ডাক্তারি এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনার বাড়িতে রেস্ট নেওয়া থেকে শুরু করে সবকিছুই আপনার এক্সেসিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে গলব্লাডারে যখন স্টোন হয়, আমরা তখন কি করি? নর্মালি সার্জারির দিকে না গিয়ে লোকে বিভিন্ন হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ খেয়ে এটাকে বলে নাকি স্টোনটাকে গলিয়ে দেয়।
কিন্তু আলটিমেটলি আমরা কিছু ক্ষেত্রে দেখেছি আমাদেরও অবজারভেশনে কিছু আমাদের পরিচিত পেশেন্টদের যে এটা করার পর শারীরিকভাবে বিভিন্নভাবে দুর্বল হয়ে পড়ে লাস্টে কিন্তু সার্জারি করতেই হয়। তো সেক্ষেত্রে কি এমন কি কিছু ঔষধ আছে যেটাতে স্টোন গুলোকে গলিয়ে দেওয়া যায়? আমি একটা ধারণা খুব ক্লিয়ার করতে চাই, এখনকার দিনে কিন্তু আর হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক বলে ওরকম কিছু হয় না। এখন হলো মডার্ন মেডিসিন। অর্থাৎ কোনো আয়ুর্বেদিক ওষুধ যদি খুব ভালো কাজ করে, আমরা কিন্তু সেটাকে নিজেদের স্ট্রিমের মধ্যে নিয়ে নেব। যেমন কুইনাইন গাছের ছাল ম্যালেরিয়া খুব ভালো কাজ করে, গাছের ছাল তো, কিন্তু ওটা কিন্তু আমাদের ওষুধের তালিকার মধ্যে চলে এসছে। ফলে এখন ভাবার কোনো কারণ নেই। আর পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি এটা গলব্লাডারের স্টোনকে গলিয়ে দিতে পারে। এবং 3 নম্বর সব থেকে ভয়ের কথা, যদি এরকম কোনো ওষুধ আবিষ্কার হয় যেটা গলব্লাডারের পাথরটিকে স্টোনকে গলিয়ে দেবে, সেটা খুব ক্ষতিকর ওষুধ হবে। কেন? ওই গুঁড়ো গুঁড়ো বা গলে যাওয়া স্টোন যখন বেরোনোর চেষ্টা করবে গলব্লাডার থেকে, তখন তার চান্স অনেক বেড়ে যাবে সেটা প্যানক্রিয়াসে গিয়ে ঢুকে পড়বে, লিভারে ঢুকে পড়বে। সেই গলা স্টোন কিন্তু আরো ক্ষতি করে দেবে মানুষের, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস এবং লিভারে পুঁজ হওয়া, জন্ডিস হওয়া আরো বেড়ে যাবে। ভাগ্য ভালো যে এরকম কোনো স্টোন আবিষ্কার হয়নি। গলব্লাডার স্টোনের এক এবং একমাত্র চিকিৎসা হলো গলব্লাডার কেটে ফেলে দেওয়া, যাকে বলি কোলেসিস্টেক্টমি। এখন আর পেট কাটতে হয় না, এটা আমরা এখন মাইক্রো সার্জারি কমন ভাষায় বলি, কিন্তু মাইক্রো নয়, ল্যাপারোস্কোপিক সার্জারি। অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি হলো একমাত্র চিকিৎসা গলব্লাডার স্টোনের, দ্বিতীয় কোনো চিকিৎসা নেই। এই ল্যাপারোস্কোপিক সার্জারিটি যদি একটু ছোট্ট ভাষায় বলেন যে সাধারণ মানুষের জানার জন্য, যে এটা কিভাবে করা হয় এবং এটার কোনো রকম সাইড ইফেক্ট আছে কিনা, বা এটা কি সিস্টেম? হ্যাঁ, এটা এই কারণে বলবো, ল্যাপারোস্কোপিক সার্জারিকে অনেকে মাইক্রো সার্জারি বলে, যে মাইক্রো করেন না, মাইক্রো নয়। প্রথম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। 2 নম্বর পয়েন্ট হলো সেম অপারেশন, অর্থাৎ পেট কেটে আমি যে অপারেশনটা করতাম ল্যাপারোস্কোপিক মাধ্যমে আমি সেই অপারেশনটাই করছি, কিন্তু আমাকে পেট কাটছি না, কয়েকটা ফুটো করছি পেটের মধ্যে। কিভাবে করি? নাভি দিয়ে আমরা একটা ফুটো করি, যেখান দিয়ে আমরা ক্যামেরা ঢোকাই, পুরো জায়গাটাকে বড় টিভি স্ক্রিনে আমরা দেখতে পাই, এবং আরো 3টে ছোট ছোট ফুটো করে সেখান দিয়ে আমরা যন্ত্রগুলো ঢোকাই, যে যন্ত্র দিয়ে আমরা গলব্লাডার থেকে কেটে লিভার থেকে তুলে আমরা ওই একটা ছিদ্র দিয়ে বার করে নিয়ে আসি। অর্থাৎ ওপেন মেথডে পেট কেটে, যেভাবে গলব্লাডার কেটে আমরা সুতো দিয়ে বেঁধে গলব্লাডার বার করি, সেম জিনিসটাই আমি শুধু 4টে ফুটো করে একই অপারেশন করছি, শুধু আমাকে পেট কাটতে হচ্ছে না। ফলে পেশেন্ট পরের দিন বাড়ি চলে যাচ্ছেন, ব্যথা হচ্ছে না, তাড়াতাড়ি অফিসে জয়েন করছে। এই হলো সুবিধা। তাহলে আপনার একটা মেসেজ হলো, যদি কারো গল ব্লাডারে স্টোন হয়, তাকে সরাসরি প্রথমে কোনো সার্জেন্টের কাছে গিয়ে গল ব্লাডারটা রিমুভ করে নেওয়া উচিত। এর বাইরে কোনো চিকিৎসা নেই, এর বাইরে কোনো পদ্ধতি নেই, কোনো মিরাকেল নেই। দয়া করে আপনারা এই বিভ্রান্তিতে যাবেন না যে কোনো ওষুধ দিয়ে পাথরকে গলানো যায়। নমস্কার।